সেই জায়গাটায় আগুন দিয়ে তারপরে 40 কোটি টাকা দাবি করলো। জনগণ ভোট দেখ আর না দেখ সেটা বড় কথা না, সরকার ভোট পেয়েছে। আমি তো প্রধানমন্ত্রী চাইলে জামিন হবে, প্রধানমন্ত্রী না চাইলে কারো জামিন হবে না। মাওলানা মামুনুল হক আজকে 3 বছর ধরে কারাগারে আবদ্ধ রয়েছেন। গত কয়েক বছর ধরে যারা বিএনপি করে তাদের উপর যে কি পরিমাণ নির্যাতন হয়েছে এগুলো কিন্তু সংখ্যায় প্রকাশ করার মতো না। এগুলো হাজার হাজার লক্ষ এই লুটেরাদের জবাবদিহি চান, এদেরকে জনতার আদালতে বিচারের মুখোমুখি করেন, তবেই আমরা আমাদের অধিকার পাবো। আফরিন আক্তার বাংলাদেশে যে 3 জন মার্কিন কর্মকর্তা এসেছিলেন তার অন্যতম সদস্য। তিনি নির্বাচন না করলেও আমেরিকা বিএনপিকে বিরোধী দলের স্বীকৃতি দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকে 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। শিরোনামগুলো আপনাদেরকে প্রথমে জানিয়ে দেই। সেটি হলো, প্রথমে একটা শিরোনাম আপনারা শুনলেন। দ্বিতীয় নাম্বার হলো এমপি মন্ত্রীরা তাদের বিচার জনসম্মুখেই হবে, বা জনতার আদালতেই হবে। কথাটি বলেছিল এবং কঠিন হুঙ্কার দিয়েছে রাগান্বিত হয়ে জোনায়েদ সাকি। এবং কি বিএনপির উপরে কত নির্যাতন করা হচ্ছে কতদিন যাবৎ এবং বিএনপিকে এত চাপে রাখা হচ্ছে এই ব্যাপারটি নিয়ে কথা বলেছে কাজী হেমায়েতুদ্দিন মিশন। এবং কি জনগণ ভোট দিছে কি না দিছে, দেখ আর না দেখ সরকার ভোট পেয়েছে। লাইভ টক শোতে তুমুল আলোচনা, সেই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। এই যে বেলি রোডের যে একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে, এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্যটি দেখিয়ে কী কথাগুলো বলেছেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়াই, এই তো মোটামুটি 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো এক এক করে চলুন ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন কাজী হেমায়েতুদ্দিন মিশনের একটি বক্তব্য শুনে আসি। এই গত কয়েক বছর ধরে যারা বিএনপি করে তাদের উপর যে কি পরিমাণ নির্যাতন হয়েছে এগুলো কিন্তু সংখ্যায় প্রকাশ করার মতো না। এগুলো হাজার হাজার লক্ষ লক্ষ, এবং আমরা কিন্তু এর খুব সামান্য ভাগই জানি। অনেকে আছে এমনি বলে না, অনেকে আছে মারা যায়, নির্যাতন করতে করতে মারা যায়, বলতে পারে না। অনেকে আছে বিভিন্ন চিন্তা ভাবনা করে সামাজিক কারণে বলে না। তো আজকে আমরা তেমনই একটি নির্যাতনের লোমহর্ষক বর্ণনা আমরা শুনবো। বাংলা আউটলুকে প্রকাশিত হয়েছে একজন ছাত্রদল নেতার জবানবন্দিতে করুণ বিভৎস নির্যাতনের কাহিনী। বাংলা আউটলুক প্রকাশ করেছে, আমরা একটু দেখি। হাত পা চোখ বেঁধে একে একে 8টা নখ তুলে ফেললো, এটা বলেছেন আমানুল্লাহ আমান। এই আমানুল্লাহ আমান কিন্তু ওই বিএনপির সিনিয়র নেতা আমানুল্লাহ আমান নন, উনি হচ্ছেন ছাত্র নেতা আমানুল্লাহ আমান। তো আমরা যদি একটু পুরো খবরটা একটু পড়ি, বাংলা আউটলুকের খবর একটু পড়ে শুনি আপনাদেরকে। সেটা হচ্ছে যে পেছন থেকে 3-4 জন লোক হঠাৎ জাপটে ধরলো, টেনে গাড়িতে তুলেই 2 হাতে হ্যান্ডকাপ পরিয়ে ফেললো। পেছন থেকে একজন মাথায় কালো জমটুপি পরিয়ে ফেললো, যে ফাঁসি দেওয়ার আগে জমটুপি পরে না, ওইরকম জমটুপি পরিয়ে ফেললো। গাড়ি চলতে থাকলো, 30 মিনিটের মতো চলে থেমে গেল। আমাকে নামানো হলো, পেছন দিক থেকে আমার হাত বাঁধা, এবং 2 হাতের নিচ দিয়ে 2 জন শক্ত করে ধরে হাঁটতে শুরু করলো। মনে হলো যে কোনোটা লিফটে উঠালো, আবার নামানো হলো। কয় তলায় উঠলাম বুঝতে পারিনি। লিফট থেকে বের হয়ে একটু হেঁটেই আমাকে একটা চেয়ারে বসানো হলো এবং মুখের ভিতরে কাপড় বা গামছা জাতীয় কিছু একটা দিয়ে শক্ত করে মুখ বেঁধে ফেললো। চোখ মুখ পা সবই বাঁধা। সজোরে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত সবখানে মোটা লাঠি দিয়ে পেটাতে শুরু করলো। 3-4 মিনিটের মধ্যেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম, চেয়ার থেকে মাটিতে লুটিয়ে পড়লাম। এভাবে টানা 3 দিন থেমে থেমে আমাকে মারলো। একে একে আমার পায়ের 8টি নখ তুলে ফেললো। আমার সামনে গরম পানি নিয়ে আসলো, কাটিং প্লাস আনলো। আমি বললাম, আমি বাঁচতে চাই, আমাকে প্রাণে মেরে ফেলবেন না। এই কথাগুলো বলেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান। এই গত বছরের 4 নভেম্বর, মানে 4 নভেম্বর আপনার ক্র্যাকডাউন তো হয় 28 অক্টোবর, 28, 29, 30, 1, 2, 3, 4, 4-5 দিন পরেই তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানী ঢাকার মোয়াখালী এলাকার একটা মিছিলের পূর্ব প্রস্তুতির সময় আইন শৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে যায়। তো এই 4 নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। এই গত 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এই আমান। এই আমানুল্লাহ আমানের জন্ম 1990 সালের 9 সেপ্টেম্বর দক্ষিণ জেলা বরগুনা সদর উপজেলায়। তিনি বরগুনার ছেলে, এই আমানুল্লাহ আমানের জন্ম। এবং তিনি খুবই মেধাবী ছিলেন। 2006 সালে তিনি এসএসসি পরীক্ষা পাশ করেন, একাদশ শ্রেণীতে ভর্তি হন ঢাকা তেজগাঁও কলেজে, এবং 2009-10 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগে ভর্তি হয়ে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন এবং ক্ষমতাসীন দলের মামলা হামলা এবং নির্যাতনের নানা বিষয় নিয়ে তিনি এবং সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নির্মম নির্যাতন নিয়ে তিনি কথা বলেন বাংলা আউটলুকের সঙ্গে।
তো বাংলা আউটলুক জিজ্ঞেস করলো যে মামলা হামলায় আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা কি? তো তিনি বলেন যে সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে 4 নভেম্বর। কাউন্টার টেরোরিজম ইউনিট আমাকে যেভাবে গ্রেপ্তার করে এবং পরের যে ভয়াবহতা তা কোনোদিনই ভুলতে পারবো না। ওই দিন দুপুর 2টার দিকে আমরা প্ল্যানিং কমিশনের সামনে একটা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেই। সারা দেশেই তখন প্রচুর ক্র্যাকডাউন হচ্ছে, ধরপাকড় হচ্ছে। আমাদের নির্ধারিত স্পটের আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখে স্থান পরিবর্তন করে আমি মোয়াখালীতে জড়ো হতে বলি সবাইকে। তো মোয়াখালী গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সাদা পোশাকের কজন আমাকে ঘিরে ধরে রাখে এবং গাড়িতে ওঠানোর সাথে সাথেই আমাকে কালো জমটুপি পরিয়ে ফেলে। এই সময় আমি বাধা দিলে আমাকে খুবই অশ্লীল ভাষায় গালিগালাজ করে আমার মোবাইল ফোন কেড়ে নেয় এবং আমার হাতে হাতকড়া লাগিয়ে ফেলে। 30 মিনিটের মতো গাড়ি চালিয়ে আমাকে নামানো হয়। আমার মনে হয়েছে যে লিফটে আমাকে কোনো ভবনের উপরে তোলা হলো, কিন্তু চোখ বাধা থাকায় আমি কিছুই দেখতে পারিনি। তো লিফট থেকে নামিয়ে একটু হাঁটিয়ে একটা কক্ষে নিয়ে চেয়ারে বসায়, হ্যান্ডকাপ সামনের দিক থেকে পিছনের দিক দিয়ে 2 হাতে লাগায়, মানে ওই পিসমোড়া বান দেওয়ার মতো আর কি। মুখের ভেতর কাপড় দিয়ে শক্ত করে বেঁধে ফেলে এবং মাথায় আগে থেকেই জমটুপি পরানো ছিল। কিছু বুঝে ওঠার আগেই চারদিক থেকে এলোপাথারি মার শুরু হয়। কোমর থেকে পা পর্যন্ত লাঠি দিয়ে বেধড়ক পিটাতে থাকে। মাথায় হাত দিয়ে চর ঘুষি লাঠি দিতে থাকলো। যতটুকু মনে পড়ে দ্রুতই আমি অজ্ঞান হয়ে পড়ি। এরপর কতক্ষণ পিটিয়েছে আমি আর কিছুই বলতে পারবো না। জ্ঞান ফিরলে আমি অনুভব করি মেঝেতে পড়ে আসি, আমার 2 হাতের বাহু, উরু, কোমর, পায়ের পাতা সব ফুলে গেছে, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কথা বলার মতো শক্তিও আমার নাই। সেই সময় প্রচন্ড শীত ছিল, আপনারা জানেন যে শীত ছিল, নভেম্বর মাসের দিকে শীত ছিল। আমার শরীরে পাতলা একটা শার্ট, পরনে প্যান্ট, খালি পা, মেঝেতে পড়ে আসি। একজন কেউ আমাকে একটা বালিশ আর কম্বল দিয়ে গিয়েছিল, কিন্তু আমার এতটুকু শক্তি ছিল না যে বালিশটা আমি টেনে মাথার নিচে দেই বা কম্বল গায়ে জড়াই। এভাবেই কেটেছে 3 দিন। 2 দিন আমার চোখ থেকে একবারের জন্য ওই জমটুপিটা খোলা হয়নি। ওই যে জমটুপিটা ছিল মুখে, এটা এই 2 দিনের জন্য একবারও খোলা হয়নি, এমনকি টয়লেটেও যেতে পারেনি। তখন বললো যে আমার হাত, চোখ, মুখ সবই ছিল বাধা। নির্যাতনের ফাঁকে ফাঁকে তারা আমাকে একটি হত্যা মামলার দায় স্বীকার করার জন্য চাপ দিচ্ছিল। মানে বলতেছে যে তুই যে ওই জায়গায় আসিলি স্বীকার কর। ওই যে ওই পুলিশ হত্যা মামলা আর কি, ওই যে পুলিশকে যারা মারেছে 28 অক্টোবর ক্র্যাকডাউনের সময় পুলিশ মারা গেল না, ওই পুলিশ হত্যা মামলার দায় স্বীকার করার জন্য তাকে চাপ দিচ্ছিল। আমি রাজি হচ্ছিলাম না। আমাকে নিয়ে যাওয়ার, আসলে ওই পুলিশ তো মারছে আওয়ামী লীগের লোকেরা, আওয়ামী লীগের লোকেরাই মাথায় হেলমেট দিয়ে ওই পুলিশকে মারছে। এখন ওরে বলে তুই স্বীকার কর যে তুই ওই হেলমেট পরিত লোকটা ছিলি। তো আমি রাজি হচ্ছিলাম না। আমাকে নিয়ে যাওয়ার দ্বিতীয় দিন রাতে নির্যাতনের এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। একজন ডাক্তার আনা হয় এবং আমাকে ইনজেকশন দেওয়া হয় এবং একটা ট্যাবলেটও খাওয়ানো হয়, আর কি যেন একটা স্প্রে করে। ডাক্তার বললেন যে জমটুপিটা একটু খুলে রাখেন। ব্যথা কিছুটা কমলেও আমার শরীরে কোনো শক্তি ছিল না, উঠে দাঁড়াবার মতো অবস্থাও ছিল না। তাদেরই 2 জনের কাঁধে ভর করে আমি টয়লেটে গেলাম। এর কিছুক্ষণ পরই হঠাৎ আবার ডেকে পাঠালো, আবার জমটুপি পরানো হলো। এরপর আবারও প্রচন্ড জোরে আমার পায়ে, কোমরে, হাতের বাহুতে পেটানো শুরু করলো। হাত পা সবই বাধা। তাদের অন্তত 5-6 জনের নির্যাতনে আমি চেয়ার সহ মাটিতে পড়ে গেলাম, আবার অচেতন। কিন্তু তার পাচ্ছিলাম যে তারা বলা বলি করতেছিল যে আমার নখ তুলে ফেলা হবে। তখন সঙ্গে সঙ্গে শক্ত কিছু দিয়ে আমার ডান পায়ের 3টা নখ টেনে তুলে ফেললো। ব্যথায় আমি মা গো বাবা গো বলে জোরে জোরে চিৎকার করতেছিলাম। আমার গলা শুকিয়ে যাওয়ায় সে চিৎকারও মুখ থেকে বেরোলো না। এবং প্রথম নখটা যখন তুলেছে তখন ব্যথা পেয়েছি, কিন্তু পরে 2টি নখ তোলার সময় আমি কোনো অনুভবই আমার ছিল না। আমার মনে হচ্ছিল যে আমি মরে যাচ্ছি, তলে যাচ্ছি, মানে অতল গহ্বরে হারিয়ে যাচ্ছি, চিৎকার করতে পারতেছিলাম না। তারপর একটা পর্যায়ে তারা ফেলে রেখে চলে গেল। 2 জন করলো কি, আমার হাত ধরে টেনে টেনে পাশের একটা কক্ষে নিয়ে ফেলে রাখলো। আমি পুরোপুরি অজ্ঞানও নই, আবার পুরোপুরি জ্ঞানও কাজ করতেছে না। কে একজন যেন আমাকে বলতেছে যে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, যাতে তোমাকে ওরা মেরে না ফেলে। আমি শুধুই শব্দ শুনেছি, চোখ বাঁধা, তাই দেখিনি। কে ছিল সেই ব্যক্তি যে বলতেছিল আল্লাহ আল্লাহ করো, তাও জানি না। আমি তখন বলেছিলাম যে ভাই আমাকে একটু পানি দেন। তখন তিনি বললেন যে এখন পানি দেওয়া যাবে না, এখন পানি দিলে আমার সমস্যা হবে। আমি শুয়ে আছি মেঝেতে, আমার কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত একটা বিন্দু জায়গা ছিল না যেখানে মারেনি। হাতের বাহু সহ সম্পূর্ণ হাতটা কালো হয়ে গিয়েছে। লাঠির সাথে আমার শরীরের চামড়া উঠে গিয়েছিল ওদের পিটুনিতে। মধ্যরাত। প্রিয় দর্শক শ্রোতা, কাজী হেমায়েতুদ্দিন মিশনের বক্তব্যটি আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমপি মন্ত্রীদের বিচার বা শাস্তি জনতার আদালতেই হবে, এ বলে কঠিন হুঙ্কার দিয়েছে একজন নেতা জোনায়েদ সাকি। চলুন 2 নম্বর তার ভিডিওটি দেখে আসি। বিচারের মুখোমুখি করেন, তবেই আমরা আমাদের অধিকার পাবো। বিদেশিরা সুবিধাই দেখবে, বিদেশিদের দিকে তাকাবেন না। আমরা আগেও বলেছি বাংলাদেশের ভবিষ্যৎ আমাদেরকে ঠিক করতে হবে। এই সরকার বাংলাদেশের ভবিষ্যৎ বিদেশে নষ্ট করতেছে, ধ্বংস করছে। ওইটা নিয়ে আমরা কথা বলেছি যে তারা নিজের গদি রক্ষার জন্য এমন এমন নীতি নেয় যার ফলে আজকে আন্তর্জাতিক বাণিজ্যে
এবং কূটনীতিতে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়ছে। কিন্তু আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশের শাসন ক্ষমতায় আজকে এই যে একটি প্রতারক চচ্চর ফ্যাক্টরি সরকার, তারা ক্ষমতা দখল করে আছে, তারা বাংলাদেশ থেকে যাবে কি যাবে না এইটা ঠিক করতে হবে আমাকে, আপনাকে, বাংলাদেশের মানুষকে। এবং আমাদেরকে সেই আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা সেই আন্দোলন গড়ে তোলার জন্য কাজ করছি। এই লড়াই সংগ্রাম আজকে আমাদের ওই বড় আন্দোলনটা গড়ে তোলার অংশ। বন্ধুরা আমার, জনগণের আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় দিয়ে আমাদেরকে বাংলাদেশে মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে। আর না হলে আমরা এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই বিদ্যুৎ নিয়ে লুটপাট, এই যে আজকে ব্যাংক লুটপাট, অর্থ পাচার, কোনোটাই ঠেকাতে পারবো না। বিদ্যুৎ খাতের লুটপাট নিয়ে কথা বলবো না, বরকত এই সরকারের আমল 2009 সাল থেকে বলে আসা হচ্ছে। এই সরকার প্রথমে যে নীতিটা নিল ওটা হচ্ছে বিদ্যুতের সংকটকে পুঁজি করে কতিপয়ের পকেট ভরা, তার জন্য রেন্টাল কুইক রেন্টাল আর আমদানি নির্ভর বিদ্যুতের নীতি, আর যত রকম চুরি আছে চুরি বাড়িয়ে দাও। আমরা উল্টো তিনটা কথা বলেছিলাম, যে ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়াও, দুর্নীতি কমাও। এই যে আমদানি নির্ভর জ্বালানির উপর ভিত্তি করে বিদ্যুৎ করতে চাচ্ছ, ওটা বন্ধ করো, দেশের গ্যাস উৎপাদন করো, আমাদের নবায়নযোগ্য জ্বালানির দিকে যাও। আর নিজেদের যে কারখানাগুলো আছে সেগুলো তখন স্বল্প মেয়াদী বিএমআরই করে নবায়ন করে সেইগুলোকে চালানো যেত। কিন্তু এরা এই পথে যাবে না। এরা যে পথে যাবে তাতে পয়সা আছে, লুট করার সুযোগ আছে, আর সেই কারণে সমস্ত দায় মানুষের ঘরে চাপিয়ে দিয়ে আজকে তারা মাস থেকে কেবল বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিচ্ছে তা নয়, তারা এখন বলছে মাসে মাসে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করবে, মানে বাড়তেই থাকবে। মেনে নেবেন? যদি মানেন, মানতে থাকেন, আর যদি না মানেন রাজপথে নামেন। এই লুটেরাদের জবাবদিহি চান, এদেরকে জনতার আদালতে, মানুষের আদালতে বিচারের মুখোমুখি করেন, তবেই আমরা আমাদের অধিকার পাবো। যে যেখানে আছে পুকুর চুরি, সাগর চুরি, নদী চুরির মতো করে সব লুটে নিচ্ছে। আজকে দ্রব্যমূল্য বাড়ে, সিন্ডিকেট থামানো যায় না। সিন্ডিকেট আসলে কারা? এই যে এসালম কোম্পানি, এই এসালম এক ব্যাংক থেকে 30,000 কোটি টাকা নিয়ে যায়। এই এসালম $1 বিলিয়ন উপরে বিদেশে টাকা পাচার করে, কিন্তু এই সময় বিরুদ্ধে কোনো প্রতিকার হয় না। এমনকি কোর্টে গেলে সর্বোচ্চ কোর্ট বলে দেয় তারা এই বিষয়ে তদন্তের জন্য কোনো নির্দেশনা দেবে না। এই এসালম কোম্পানি এখন পুরো খাদ্যের বাজারে 1 নম্বর, সবগুলো তারা নিয়ন্ত্রণ করে। 5টা কোম্পানি সিন্ডিকেট তৈরি করেছে, এখন সিন্ডিকেটের মাথা হয়েছে এসালম। এরা সরকারের ছায়াতলে আছে এবং এই সরকারকে ক্ষমতায় টিকে রাখতে পারলেই এইভাবে লুটপাট, প্রতিদিন আপনার আমার পকেট থেকে টাকা হাতিয়ে নাও। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, ইউক্রেনে যুদ্ধ লেগেছে, কিংবা কোভিড হয়েছে, এইসব বলে বলে প্রতিদিন দাম বাড়ায় এবং আপনার আমার পকেট হাতিয়ে নেয়, আমাদের সর্বশান্ত করে। আর দাম যদি 200 টাকা বাড়ে, মাঝে মধ্যে আবার 20 টাকা কমায়। 100 থেকে পেঁয়াজ 200 টাকা উঠেছিল না, তারপরে 180 টাকা হলো, বলে এই যে দাম তো কমেছে। এদিকে 80 টাকা দিয়ে আপনার পকেট থেকে নিয়ে গেল, ওইটা যে প্রতিষ্ঠা করে ফেললো, তার আর কোনো হিসেব থাকে না। প্রিয় দর্শক শ্রোতা, দেখলেন এবং তার কথাগুলো শুনলেন, আপনাদের মতামত জানাবেন। 3 নম্বর ভিডিওতে আপনাদের জন্য যেটা রয়েছে সেটি হলো পবিত্র জুমার নামাজের পরে আজকে মাঠে নেমেছে আলেম ওলামা। কেন? রমজানের আগেই আল্লামা মামুনুল হক সহ যারা এখনও গ্রেপ্তার হয়ে কারাবন্দী আছে তাদের মুক্তি চেয়ে র্যাব পুলিশের সামনেই অগ্নিঝরা বক্তব্য দিলেন। চলুন সেই বক্তব্যটিও শুনে আসি। তো মাঝখানে একটি কথা বলে নিচ্ছি, সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন শুনে আসি সেই বক্তব্যটি। প্রধানমন্ত্রী চাইলে জামিন হবে, প্রধানমন্ত্রী না চাইলে কেন জামিন হবে না। মাওলানা মামুনুল হক আজকে 3 বছর ধরে কারাগারে আবদ্ধ রয়েছেন। আমরা লক্ষ্য করেছি এদেশে দুর্নীতিবাজদের মুক্তি হয়, চোর ডাকাত সন্ত্রাসীদের জামিন হয়, কিন্তু মাওলানা মামুনুল হকের মামলার জামিন হয় না। এর একমাত্র কারণ হলো বর্তমান সরকারের প্রতিহিংসার কারণে মাওলানা মামুনুল হক কারাগারে রয়েছেন। আজকে বিচার বিভাগ স্বাধীন নয়, আজকে বিচার বিভাগ
দেশের সমস্ত প্রতিটি সেক্টর একমাত্র প্রধানমন্ত্রীর আঙ্গুলের ইশারায় চলে। প্রধানমন্ত্রী চাইলে জামিন হবে, প্রধানমন্ত্রী না চাইলে কেন জামিন হবে না। আজকে অবস্থা এমনই হয়ে দাঁড়িয়েছে। তাই আমি এই সরকারকে বলবো, মাওলানা হককে অবিলম্বে মুক্তি দাও, অন্যথায় যদি মুক্তি দেওয়া না হয় দেশের জনগণকে নিয়ে এই সরকারের পতনের আমরা আন্দোলন শুরু করবো ইনশাআল্লাহ। ওবায়দুল কাদের সাহেব গত 2 দিন আগে বললেন, জনগণের সাথে উপহাস করে এই মন্ত্রী বললেন দেশের জনগণ কি না খেয়ে কেউ মারা গিয়েছে কিনা। আমরা দাবি সরকারকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কমাতে, আর সরকারের মন্ত্রী বলে উপহাস করে জনগণ কি না খেয়ে কেউ মারা গেছে কিনা। আমি জিজ্ঞাসা করতে চাই, ওবায়দুল কাদের সাহেব, আপনারা যেভাবে কথা বলেন মনে হয় আপনার সরকার দেশের জনগণের প্রতিটি ঘরে ঘরে বাজার করে দিয়ে আসে, আপনাদের বাজার আমরা খাই আর আপনারা উপহাস করেন। আপনাদের একমাত্র এই এক ইস্যুতে জনগণ কষ্টে আছে, জনগণকে শুধু রাখতে পারতেছেন না, এই ইস্যুতেই আপনাদের পদত্যাগ করা উচিত। আমি আজকে এই সকল সংকটের মূল সংকট হল এই শেখ হাসিনা সরকার দেশে আঁকড়ে থাকা। তাই আজকে এই সকল সংকটের সমাধানের একমাত্র পথ হল বর্তমান সরকারের পদত্যাগ করা, এছাড়া আর কোনো পথ নেই। সর্বশেষ বিষয়, আজকে শিক্ষা সিলেবাস কি অবস্থা আপনি লক্ষ্য করেছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত চায় বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের শিক্ষানীতি, বাংলাদেশের সংস্কৃতিতে এমনকি বাংলাদেশের ভূখণ্ড দখল করতে চায়। আজকে আমাদের সরকারের প্রধানমন্ত্রী ভারতের হাতে বন্দী, আমাদের সরকারের প্রধানমন্ত্রী ভারতের ইশারায় দেশ পরিচালনা করে। আমরা এই বাংলাদেশের মানুষ ভারতের দাসত্ব থেকে মুক্তি পেতে চাই। তারা আজকে ব্যাপক আহ্বান করব, আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন, দেশীয় পণ্য ব্যবহার করুন, ভারতীয় সকল পণ্য বয়কট করুন এবং দেশীয় পণ্য ব্যবহার করুন। আজকে আমাদেরকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তা না হলে দেশের স্বাধীনতা টিকে থাকবে না। পরিষ্কার বলি, আজকে শিক্ষা সিলেবাসে ইসলাম বিদ্বেষী বিতর্কিত অনেক অধ্যায় রয়েছে। আমরা দাবি করে আসছি বাতিল করার জন্য। পরিষ্কার কথা, 90% মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোন বিতর্কিত শিক্ষা সিলেবাস চলতে পারে না, চলতে দেওয়া হবে না। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে চিকিৎসা সেবায় দূরগতি। একটি সুস্থ মানুষ হাসপাতালে হত্যা করাতে যায়, সুন্নতে হত্যা করাতে গিয়ে তার লাশ হয়ে ফিরতে হয়। চিকিৎসা খাতে আজকে চরম অবহেলা। এমনিভাবে সরকারের প্রতিটি সেক্টরে দুর্নীতির মহড়া চলছে। এমনিভাবে আমাদের 90% মুসলমানের দেশে শিক্ষা সিলেবাসে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে ঈমান হারা করা যায়, ইসলাম বিদ্বেষী করা যায়, সেই চক্রান্ত করা হচ্ছে। সংগ্রামী ভাইয়েরা আমার, এই সকল সংকটের আজকে বড় সংকট হল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আজকে দেশের মানুষ বড় কষ্টে আছে। কিন্তু আমি লক্ষ্য করলাম এই সরকারের একজন মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক না, শিক্ষা সিলেবাসে বিতর্কিত অধ্যায়কে বাতিল করতে হবে, অন্যথায় এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম আরো জোরদার করা হবে। সর্বশেষ কথা, আমি লক্ষ্য করেছি বিদ্যুতের মূল্য বাড়ানো হয়েছে, গ্যাসের মূল্য বাড়ানোর চিন্তা করা হচ্ছে। জনগণের আজকে বাজারের যে ঊর্ধ্বগতি, তাদের যেই করুণ অবস্থা, ঠিক এই মুহূর্তে আবার গ্যাসের দাম বাড়ানো, বিদ্যুতের দাম বাড়ানো হলে জনগণের উপরে চরম নির্যাতন হবে, অত্যাচার হবে। আমি সরকারকে বলবো, কোনোভাবেই বিদ্যুতের দাম। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন সেই বক্তব্য। অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 4 নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো জনগণ ভোট দেখ আর না দেখ, প্রধানমন্ত্রী ভোট পেয়েছে। মানে কথাটা শুনতে অবাক লাগে, জনগণ ভোট না দিলে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেমনে ভোট পাইল, এরকম, তাই না? তো এইরকমই একটা লাইভ টক শো ভাইরাল হয়েছে। তো চলুন সেই লাইভ টক শোটি দেখলেই বা তাদের কথাগুলো শুনলেই হয়তো বুঝতে পারবেন। চলুন শুনে আসি। জনগণ ভোট দেখ আর না দেখ সেটা বড় কথা না, সরকার ভোট পেয়েছে। আমি তো ভোটের সংখ্যা বললামই। সুতরাং ইরান ভাই যেটা বলছেন এটা পলিটিক্যাল রেটরিক,
যে জনগণ ভোট দেয়নি, জনগণ ভোট দিয়েছে, সরকার এখানে কেন জনগণের প্রতি এরকম করবে? আর এমনও তো হয় যে জনগণ কত পার্সেন্ট ভোট দিল না দিল এটার উপরে সরকারের সেন্টিমেন্ট নির্ভর করবে কেন? সরকারের দায়িত্ব হলো সরকার তার শাসন কার্য পরিচালনা করবে এবং জনগণের সেবা দিবে। প্রথমে ইরান ভাই যেটা বললেন নির্বাচনের কথা, যে জনগণ ভোট দেয়নি, এটা একেবারে একটা পুরানো আলাপ হয়ে গেছে। 14 সালের নির্বাচনে, 2014 সালের নির্বাচনেও একই কথা বলা হয়েছিল, 18 সালের নির্বাচনে আমরা একই বক্তব্য শুনেছি, এবং আজকে 2024 সালের নির্বাচনেও বলা হচ্ছে যে জনগণ ভোট দেয়নি। কিন্তু আমার প্রশ্নটা হলো একটা অন্যরকম জায়গায়, জনগণ ভোট দেয়নি এই কথাটা কিভাবে হলো? আমি তো নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এস্টাবলিশমেন্টের, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের যে দল ক্ষমতায় আছে, তো আমি তো সেই মানে নির্বাচন, সেখানে প্রথম দেখা গেল ওই ভোটের দিন আপনারা দেখেছেন সকালবেলায় বেশ ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা ছিল, এবং সেখানে বিশেষ বয়সের লোকজন সকালে ভোট দিতে যেতে পারেনি। তো যেখানে দেখলাম যে যখনই তাপমাত্রা বাড়তে লাগলো সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গেছে, এবং শেষে গিয়ে 32, তারপরে 37, তারপরে 42% ভোট কাস্ট হয়েছে। তো সেই জায়গায় যদি বলা হয় যে জনগণ ভোট দেয়নি, এই বিষয়টার সাথে তো আমি একমত পোষণ করতে পারছি না। তারই আলোকে নির্বাচন কমিশনার জনাব আনিসুর রহমান বলেছেন যে এর চেয়ে ভালো নির্বাচন দেওয়া সম্ভব না। আসলেও তাই, বাস্তবতাও তাই, কিন্তু এর চেয়ে ভালো নির্বাচন কিভাবে হবে? আপনি দেখুন নির্বাচনে যে ধরনের সহিংসতা হয়, সেই হিসাবে 2024 সালের নির্বাচনে আমরা সহিংসতার সেরকম কোনো আলামত আমরা দেখিনি। এবং জানিপবের যে কর্তা ব্যক্তি, হ্যাঁ, নির্বাচন পর্যবেক্ষণ বাংলাদেশের সবচেয়ে খ্যাতিমান যেটা জানিপব, আমাদের প্রফেসর ডক্টর কালিমুল্লাহ, তিনিও কয়েকদিন আগে একটি টকশোতে বলেছেন যে না, নির্বাচন ঠিকই হয়েছে, সেরকম কোনো আমরা তো দেখিনি যে নির্বাচনে কোনো সহিংসতা হয়েছে, তেমন কোনো সহিংসতা হয় নাই। হয়তো ভোট কাস্টিং বিএনপি আসলে হয়তো আরো ভোট বেশি কাস্ট হতো, এটা ঠিক, কিন্তু 32 থেকে 42% পর্যন্ত ভোট যেখানে কাস্ট হয়েছে, সেটাকে আপনার ইরান ভাইয়েরা কিভাবে বলেন যে জনগণ ভোট দেয়নি বা ভোট দিতে যায়নি? এটা আমি এই বিষয়ে আমি কখনোই একমত পোষণ করব না, কারণ আমি তো নিজে রোলিং পার্টি বা যে শাসক দলের যে নির্বাচন পরিচালনা কমিটি আওয়ামী লীগের, সেটার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত প্রায় 2 দশকের অধিক কাল। সুতরাং এই বিষয়গুলো যারা বলেন তারা আসলে নির্বাচনটাকে খুব কাছে থেকে দেখেননি, তাদের এই জায়গায় কিছু ইনফরমেশন। আপনি কিন্তু আনিসুর রহমানের মতোই কিন্তু একটু বলেছেন এই জায়গায়, আনিসুর রহমানের কথাটা আমি একটু কোট করি। তিনি বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এর চেয়ে ভালো নির্বাচন দেওয়া সম্ভব নয়, দ্বাদশ জাতীয় নির্বাচন মানেন আর না মানেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আপনারা আমার জায়গায় আসুন, তাহলে বুঝবেন। অন্য জায়গায় থেকে অনেক বলা যায়, পরিস্থিতিটা বুঝতে হবে। ওনার এই স্টেটমেন্টটাকে আপনি খুব স্বাভাবিক সাধারণ স্টেটমেন্ট মনে করেন? এদিক থেকে আমি একটু বলি, জনাব আনিসুর রহমান কেন ওই কথা বলেছেন সেটাও ওনার সেন্টিমেন্ট আমি রিড করতে পেরেছি। আপনি পশ্চিমা বিশ্বে দেখেন কত পার্সেন্ট ভোট কাস্ট হয়। খোদ আমেরিকা, যে আমেরিকায় সবসময় গণতন্ত্রের ধ্বজাধারী হিসাবে নিজেদেরকে পরিচয় দেয় এবং গণতন্ত্রের মানবাধিকারের কথা, গণতন্ত্রের কথা তারা তো সারা পৃথিবীতেই বলে বেড়ায়, সেই সকল দেশের নির্বাচনগুলোতে আপনি দেখবেন ভোট কাস্টের সংখ্যা কত কম, অত্যন্ত কম। যাই আমাদের কালচার তাদের একসাথে মিলালে হবে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই ভোটের দীর্ঘ লাইন থাকার কথা, আমাদের সেটা হলো আমাদের কালচার না। আমি বলছি, আমি একটি কথা বলি, তো সেখানেও তো আমেরিকার কথাটা শেষ করি, সেখানেও তারা কোক, ফান্টা, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস ওইগুলো খাইয়ে ভোটারদেরকে নিয়ে যায়, এবং ভোটের দিন সব অফিস টফিস খোলাই থাকে। তো আমাদের এখানে যেটা বলছে যে নির্বাচনী চিত্রটা আমাদের এখানে কেন, একটা জিনিস শোনেন, পার্লামেন্টারি নির্বাচনে যে ভোট কাস্ট হয়েছে এটা স্বাভাবিক চিত্র বাংলাদেশের, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এত ভোট কাস্ট হয় না। তবু যদি বলা হয় তাহলে আমি একটু বলবো যে নির্বাচনে ধরেন আপনার একটা জিনিস, আপনার যেটা আমি বলবো যে বিএনপি একটি দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, বিএনপি রাজনীতিতে মানে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, এবং বিএনপি থেকে একটি নেগেটিভ প্রচারণা ছিল যেন কেউ যেন ভোট কেন্দ্রে না যায়, এক ধরনের টেঞ্জিবল থ্রেটও ছিল। তো সেগুলো উপেক্ষা করেও তো আমরা দেখলাম যে আপনার 32 থেকে 42% পর্যন্ত ভোট কাস্ট হয়েছে, কোন কোন জায়গায় 47% হয়েছে। সুতরাং এই জায়গাটিতে আমি বলবো যে আনিসুর রহমান সাহেব যে কথা বলেছেন সেটা উনি অমূলক বলেননি, সঠিকই বলেছেন আমি মনে করি। তো শুনলেন প্রিয় দর্শক শ্রোতা, পুরো লাইভ টক শোটি আশা করি আপনারা দেখেছেন এবং শুনেছেন, তো আপনাদের মতামত জানাবেন। এবার আমরা সেই ভিডিওটি দেখাবো। যেমন এবার কিন্তু নির্বাচনে বিএনপি আসছিল না, অর্থাৎ নির্বাচন করেনি বিএনপি। তো আমরা যতটুকু জানি যে জাতীয় পার্টি হলো বিরোধী দল, কিন্তু আমেরিকা ঘোষণা বা স্বীকৃতি দিয়েছে বিএনপি হলো বিরোধী দল, যদিও তারা নির্বাচন করেনি। তো এই ব্যাপারটি নিয়ে কথা বলেছে মোস্তফা ফিরোজ। তো চলুন তার বক্তব্যটি শুনে আসি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যমুনা টিভির সৌজন্যে একটা সাক্ষাৎকার দেখলাম আফরিন আক্তারের। আফরিন আক্তার বাংলাদেশে যে 3 জন মার্কিন কর্মকর্তা এসেছিলেন তার অন্যতম সদস্য। তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের উপ সহকারী মন্ত্রী।
গুরুত্বপূর্ণ মন্ত্রী নিঃসন্দেহে লাউ বেকার ছিলেন টিম লিডার, নিরাপত্তা উপদেষ্টা, বিশেষ সহকারী বাইডেনের, আর এসেছিলেন ইউএসএআইডির শিপার। তো 3 সদস্যের এই ঘটনাবহুল সফর নিয়ে নানা পর্যালোচনা হচ্ছে, কি আউটকাম কি এটা নিয়ে অনেক মতভিন্নতা আছে। তো যমুনা টিভির যেই সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার তারাই যেই রিপোর্টের একটি শিরোনাম, মুক্ত গণতান্ত্রিক দেশ হতে বাংলাদেশকে আরো কাজ করতে হবে। আর একটি পত্রিকা নয়া দিগন্তের শিরোনাম হচ্ছে বিএনপিকে বিরোধী দল হিসেবে বিবেচনা করি। আমার কাছে আসলে পুরো সাক্ষাৎকারটা পড়লাম, কিন্তু আমার কৌতূহলটা মেটেনি। এই পুরো সাক্ষাৎকারে লম্বা বিষয় আছে, তার মধ্যে বিশেষ করে রাজনৈতিক বিষয়টা ছিল গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে অনেক রকম প্রশ্ন করা যেত, যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভিসা নীতি, সেই ভিসা নীতিটি প্রত্যাহার হয়েছে, সেটা কি আরোপ হয়েছে নাকি কিভাবে আরোপ হবে? তারপরে নির্বাচনের এই অবস্থার মধ্যে হঠাৎ করে তারা চুপ হয়ে গেল কেন? নির্বাচনের পরে তাদের মিদুয়ে তাদের অবস্থানটা কি ভারতের সঙ্গে এক হয়ে গেল নাকি দ্বিমত আছে? অনেকগুলি ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করা যেত, তার মধ্যে থেকে হয়তো কিছু উত্তর পাওয়া যেত, কিন্তু দেখা যাচ্ছে যে না, মোটা দাগের কিছু প্রশ্ন করা হয়েছে। বাণিজ্যিক সম্পর্ক, তারা কি করবে, তেল গ্যাস, তারপরে তাদের বোয়িং বিক্রি করা, এই সমস্তগুলো বিষয়গুলো এসছে, ইন্দো প্যাসিফিক বিষয় এসছে। তো আমার কাছে যদি একটা বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে বিএনপিকে বিরোধী দল হিসেবে বিবেচনা করে এই প্রশ্নটা তাকে করা হয়েছিল, যে বিএনপির সঙ্গে বৈঠকটা কেন? তখন বলা হচ্ছে যে আমরা সারা বিশ্বে বিরোধী দলের সাথে আলোচনায় বিশ্বাসী। বাংলাদেশে বিএনপিও এই ক্ষেত্রে ভিন্ন কিছু নয়। অন্য দেশের বিরোধী দলকে আমরা যে চোখে দেখি, বিএনপিকে আমরা সেভাবেই বিবেচনা করি। এর মধ্যে দিয়ে কিন্তু সরকারকেও একটা মেসেজ দেওয়া হলো, বাংলাদেশের মানুষ একটা মেসেজ পেল। মেসেজটা কি? যত যাই হোক, বিএনপি আসলে প্রকৃত একটা বিরোধী দল এই মুহূর্তে যদি ধরা হয়, বা দুটি রাজনৈতিক দলের অন্যতম একটি রাজনৈতিক দল। যতই সরকার বলুক না কেন যে না, এখন তো বিরোধী দল মানে জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টি যে একেবারে অস্তিত্বই নেই, তার অস্তিত্ব যে স্বীকার করে না মার্কিন যুক্তরাষ্ট্র, এটার মধ্যে দিয়ে সেটার প্রমাণ হলো। নতুবা তারা তো এসে বলতে পারতো যে তোমার সংসদের এটাকে, আমরা তো সংসদীয় ব্যবস্থা বিশ্বাস করি তোমাদের, তো সেই সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলকে তো জাতীয় পার্টি, এটা তো ওরাও জানে। কিন্তু সেই বিরোধী দল যে এটা ফেব্রিকেটেড, এটা যে বানানো, এটার যে কোনো গুরুত্ব নেই, সেটাও কিন্তু বোঝা গেছে। আবার দল হিসেবেও কিন্তু আওয়ামী লীগকে তারা করেনি, তারা সরকারি পর্যায়ে বৈঠক করেছে, কিন্তু দল হিসেবে কিন্তু আওয়ামী লীগের সঙ্গেও করেনি। তো বিএনপির সঙ্গে এই যে 1.5 ঘন্টার বৈঠক, এবং আফরিন আক্তারদের টিম আসার পর সোজা এয়ারপোর্ট থেকে তারা গেছে ওয়েস্টিনে, সম্ভবত সেখানেই তারা লাঞ্চ করেছে, এবং তারপর বিএনপির সঙ্গে 3টা থেকে 1.5 ঘন্টা মিটিং করেছে। এর মধ্য দিয়ে কিন্তু মেসেজ খুব পরিষ্কার, যে বাংলাদেশে বিরোধী দলের স্বীকৃতি না থাকুক সরকারের কাছে, কিন্তু ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশ জানে বিরোধী দল বলতে সেটা হচ্ছে বিএনপি, এবং সেই জন্যই বিএনপির সঙ্গে তারা বৈঠক করেছে। এটা সরকারও যদি অনুধাবন করে ভালো, তাহলে এখানে বিএনপির সঙ্গে এই দূরত্ব তৈরি করে, এই বিরোধিতা করে, এই ধরনের দা কুমড়ো সম্পর্ক রেখে যে এগোনো যাবে না, এটা খুব পরিষ্কার। সে কারণে আমি বলবো যে ওই আরেকটি বক্তব্য থেকে, মুক্ত গণতান্ত্রিক দেশ হতে বাংলাদেশকে আরো কাজ করতে হবে। তার মানে গণতন্ত্রে এই ধরনের এক পক্ষ আরেক পক্ষকে নিশ্চিহ্ন করে এগোনো যায় না, এটা পরিষ্কার করে আফরিন আক্তার কিন্তু বলছেন কূটনৈতিক ভাষায়। এখন সমস্যা হলো যে আমাদের এখানে কূটনীতির ভাষা চলে না, আমাদের এখানে স্টেট সরকারি দলের যেমন জানতে চায়, ওই তারা তো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি, ওই তারা তো বলেনি যে বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে, এই সমস্তগুলি তোলে, কিন্তু তারা তো কূটনীতিকভাবেই কথা বলতে অভ্যস্ত, এবং সারা বিশ্বে তাই বলে। আর জাতীয় পার্টিরও যদি এখন আত্ম উপলব্ধি হয় যে তারা আসলে তাদের বরং বিরোধী দল নাম পাল্টে যদি তারা ওই জোটের একটা শরিক দল হিসেবে যদি আবির্ভূত হয়, তাহলে ভালো হবে। এখন তারা নামে বিরোধী দল, কামে থাকবে হচ্ছে বিএনপি বিরোধী দল, এটা তারা অসম্মানিত হয় কিনা জানি না। আসলে সম্মান বলে কিছু নেই, কারণ এই ধরনের আমি ডামি নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্ট আবার চলবে, এবং সরকারের একটা মনোভাব হলো এইভাবেই 5 বছর কাটাবে। তো যেখানে এইরকম লজ্জার মৃত্যু ঘটছে, তো সেখানে স্বাভাবিক। এখানে পশ্চিমারা কি বললো, ওই অন্যরা কে কি বললো, দেশের মানুষ কি বললো, এগুলি কিছুই যায় আসে না। প্রিয় দর্শক শ্রোতা, যারা মোস্তফা ফিরোজের কথাগুলো আপনারা শুনলেন, হ্যাঁ, তো মতামত জানাবেন আপনাদের। এবার আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ বেলি রোডে যে আগুন লেগে প্রায় 40-48 জন মানুষ নিহত হয়েছে, তাদের জন্য অবশ্যই দোয়া করব আমরা, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করেন। তো এই আগুন লাগার ব্যাপারটি নিয়ে যখন সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে, অনেকে অনেক ধরনের কথা বলতেছে, তো এই ব্যাপারটি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে কি বলতেছে, চলুন তার মুখ থেকে শুনে আসি। একটা গার্মেন্টস কারখানা প্রায় আগুন লাগতো, আপনারা জানেন গার্মেন্টসে অনবরত আগুন লাগে। আমাদের বিষয়টা কি, এত ঘন ঘন আগুন লাগে কেন? আগুন লাগার কারণটা খুঁজে বের করা। এবং একটা জায়গা যেখানে কিছুই ছিল না, এরা সেখানে বসে নাস্তা পানি খেত, সেখানে সামান্য কিছু বোধহয় এটি ছিল, সেই জায়গাটায় আগুন দিয়ে তারপরে 40 কোটি টাকা দাবি করলো। হয়তো কোথাও একটু দেখালো আগুন লেগেছে,
ক্ষতির পরিমাণ যতটুকু না তার থেকে খুব বেশি দাবি করে বসে। এই দাবি শুধু করে না, যারা যায় পরীক্ষা করতে তাদেরও ম্যানেজ করে ফেলে, ফলে বিরাট অঙ্কের টাকা বেরিয়ে যায়। এরকম দু একটা কেস আমি নিজে ধরেছি। ধরা না, আমি তখন ইন্স্যুরেন্স কোম্পানিকে বলছি এখন টাকা দেবে না, আমরা এটাকে তদন্ত করে দেখব প্রকৃতপক্ষে কতটুকু ক্ষতি হয়েছে। তদন্ত করতে যে এক ভয়াবহ চিত্র উঠে আসলো। আমি এই কথাটা এই জন্য বলছি, আপনাদেরও সচেতন থাকা দরকার। ভয়াবহ চিত্রটা হলো যে তার একটা গার্মেন্টস কারখানা, প্রায় আগুন লাগতো, আপনারা জানেন গার্মেন্টসে অনবরত আগুন লাগে। আমাদের বিষয়টা কি, এত ঘন ঘন আগুন লাগে কেন, আগুন লাগার কারণটা খুঁজে বের করা। এই ক্ষেত্রে আমার একটু সন্দেহ ছিল, তো আমি বললাম যে না এখন দেবেন না, আমি আগে তদন্ত করি। আমরা তদন্ত শুরু করলাম। তদন্ত করতে করতে কি বেরিয়ে আসলো জানেন? দেখা গেল ওই গার্মেন্টসে কাজ করে এক কর্মীকে দিয়ে তাকে 20,000 টাকা দেওয়া হয়েছিল, এবং একটা জায়গা যেখানে কিছুই ছিল না, এরা সেখানে বসে নাস্তা পানি খেত, সেখানে সামান্য কিছু বোধহয় এটি ছিল, সেই জায়গাটায় আগুন দিয়ে তারপরে 40 কোটি টাকা দাবি করলো। এখন তো আমাদের ফরেন্সিক বিভাগ অনেক রকম তদন্তের একটা সুযোগ আছে, আপনারা জানেন কী কী জিনিস পুড়েছে সেগুলি সমস্ত আমি বললাম পরীক্ষা করতে হবে। সব পরীক্ষা করা হলো, দেখা গেল ওই যে কিছু রাবিশ রেখে সেখানে আগুন দেওয়া হয়েছিল ওই ফ্লোরটায়। আর তারপরে 40 কোটি টাকা দাবি। আমাদের 40 কোটি টাকার সম্পদ এখানে পড়েনি, তাহলে এত টাকা কেন দাবি করবে? আর তারপর দেখা গেলো যে এই আগুন লাগাটা, কারণ এখানে খুব ঘন ঘন আগুন লাগতো, আমি নাম বলবো না কিন্তু আমি জানি অনেকে হয়তো বুঝতেই পারবেন, ঘন ঘন আগুন লাগতো, সেই জন্য আমি ধরলাম বিষয়টা। আমি কিছু তথ্য পেলাম, তারপরে এই অবস্থাটা দাঁড়ালো যে সেখানে নিজেই আগুন লাগানো হতো এবং এই মোটা অঙ্কের টাকা তুলে নেওয়া হতো। আমি কথাটা এই জন্য বলছি যে আপনার বিমার সাথে যারা জড়িত অবশ্যই তারা এই বিষয়টাকে গুরুত্ব দেবেন, আর এই ধরনের ঘটনার জন্য কেউ ঘটাতে না পারে। যদিও এখন আমরা অগ্নি নির্বাপক ব্যবস্থা করেছি, তারপরও। তো শুনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। মূলত এই 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, এক এক করে 6টি ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো এবার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে দেবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।